ছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ এই ভিডিওটিতে ক্লাস 7-এর গণিত ফাইনাল কোশ্চেন, যেটা নভেম্বর এবং ডিসেম্বর মানে এরই উপরে মূল্যায়ন হবে। তো সেই মূল্যায়নের উপর ভিত্তি করে তোমরা ক্লাসে উঠতে পারবে। তো এই প্রশ্নগুলোর আনসার সঠিক করতে হবে। নির্ভুল আনসার করার জন্য ভিডিওটা ভালো করে দেখো এবং সঠিক আনসার করার চেষ্টা করো। তো প্রথমে দেখো যে আমরা যে আনসার এখানে দেব সেই আনসারগুলো একেবারে যথাযথ এবং নিখুঁত। তো এই আনসারগুলো দিয়ে ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এবং খাতায় তোমরা এটা করে এবারে তোমরা জমা দাও। তো দেখো যে প্রথমে যেটা দেয়া আছে যে মানে গণিত সপ্তম শ্রেণী পূর্ণমান 50, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। নাম্বার 1 হচ্ছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে MCQS কোয়েশ্চেন। তো প্রথম যেটা আছে দেখো, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তো এখানে নয় বলেছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাহু 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 সর্বসমতার সূত্র এস মানে সর্বসমতা এটা। তারপর কোণ AAS, তারপরে হচ্ছে SAS, কিন্তু কোন এটা কিন্তু সর্বসমতার সূত্র নয়। তাহলে আনসার ডি হবে কারেক্ট। তাহলে দেখো একের আনসার ডি কারেক্ট হবে। নেক্সট দেখো যে তাহলে সর্বসমতার সূত্রটা কি হলো। নাম্বার 1 দেখো যে ত্রিভুজ, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সঙ্গে সর্বসমতার নিয়ম হলো এই দুটো ত্রিভুজ কখন সর্বসম হবে, যখন এর কোণগুলো এই কোণের সঙ্গে এর একটা বাহুর সঙ্গে, অথবা আরেকটা কোণ একটা কোণের সঙ্গে, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড হলে, তারপরে সাইড হলে, তারপরে হচ্ছে বাহু হলে সর্বসমতা হবে, কোণ হলে সর্বসমতা হবে, তারপরে বাহু হলে সর্বসমতা হবে। এই তিনটে শর্ত আছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে RHS মানে রাইট অ্যাঙ্গেল এবং মানে এই অতিভুজ আর একটা সাইড সমান হলে তো সর্বসমতা হবে। তো তার মানে এই দুটো ত্রিভুজ কখন সর্বসমতার সূত্র হলো যে কোণে বাহু, তারপরে বাহু, তারপরে কোণ অ্যাঙ্গেল সাইড মানে হচ্ছে বাহু, আর রাইট অ্যাঙ্গেল, আর হাইপোটেনিউস মানে অতিভুজ, এবং একটা বাহু যদি সমান হয় অন্য ত্রিভুজের সঙ্গে, তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। এখানে আমাদের অত কিছু জানার দরকার হবে না। আমাদের নাম্বার 1 যেটা দেওয়া আছে যে কোনটা ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় দেওয়া আছে, তাহলে এখানে আমরা ডি আনসার কারেক্ট করব, অর্থাৎ কোণ এটা সর্বসমতার শর্ত নয়। তাহলে এটা আনসার হয়ে গেল। তারপর দেখো নাম্বার 2 দেখো, নাম্বার 2 আছে যে 4/49 মানে 4/49 বর্গ সেমি ক্ষেত্র বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে, বাহু বার করার নিয়ম হলো ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে এখানে ক্ষেত্রফল কত আছে, 4/9, এই 4/49 এর বর্গমূল করলে হবে √4 আর √49, তাহলে এখানে হবে 2/7। তাহলে আনসারটা দেখো কোথায় আছে 2/7, এখানে দেখো যে নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার হবে। তারপরে নেক্সটের অঙ্কটা দেখো। নেক্সটের যেটা দেওয়া আছে যে 1.69 এর বর্গমূল হলো কোনটা হবে। তাহলে দেখো নাম্বার 3 হবে 1.69 এর বর্গমূল। তো আমরা কীভাবে করব, 169-এর 100, তো লবের বর্গমূল বাই হরের বর্গমূল। তাহলে এখানে 13 হবে, আর এখানে 10 হবে, তাহলে দশমিক হলে 1.3 হবে। তো তাহলে কোন আনসারটা কারেক্ট হবে, এখানে দেখো আনসার কোনটা কারেক্ট হবে, তাহলে বি আনসার কারেক্ট হবে। ঠিক আছে, এরপর দেখো AB সূত্র 4 নাম্বার 4,
নাম্বার 4 একটা সূত্র আছে, নাম্বার 4 এর একটা সূত্র হচ্ছে, আমরা জানি এ বি সূত্র, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে দেখো সেটা কী দেওয়া আছে, এখানে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, এ বির জায়গায় এক্স ওয়াই আছে, তাহলে হবে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, তাহলে এইটা কারেক্ট হবে, অর্থাৎ এই আনসারটা কারেক্ট হবে। তার মানে এক্স ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, তাহলে এই আনসারটা কারেক্ট হবে। এবার দেখো নেক্সটে যে প্রশ্নটা দেওয়া আছে, যখন কোনো ট্রেন মানে নাম্বার 5, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা হবে না, সেতুর দৈর্ঘ্যটা হবে না, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য, এটা কারেক্ট হবে। তার কারণ দেখো একটা ছবি দিলে তোমরা বুঝতে পারবে। ধরো এই একটা সেতু আছে, এখানে একটা ট্রেন যাচ্ছে, তাহলে ট্রেনটাকে যেতে গেলে এই নিজের দৈর্ঘ্য যেতে হবে, নিজ দৈর্ঘ্য মানে ট্রেনের দৈর্ঘ্য, নিজ দৈর্ঘ্য, আর এখান থেকে উঠে এর উপর দিয়ে যেতে হবে, তার মানে সেতুর দৈর্ঘ্য। তাহলে এই দুটো পথ গেলে তবে ট্রেনটা এখান থেকে অতিক্রম করে চলে যাবে। তার মানে কি নিজের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যেতে হবে, সেতুর দৈর্ঘ্য, তবে ট্রেনটা সেতুটিকে অতিক্রম করতে পারবে। তাহলে সঠিক আনসার হবে 5-এর মানে সি আনসার কারেক্ট হবে। নেক্সট দেখো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যেহেতু এখানে বলেছে যে বাহুর বর্গ, তারপর আছে বাহুগুলির সমষ্টি, তারপর আছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য যোগ উচ্চতা, আর হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এইটা কারেক্ট হবে, ডি আনসার কারেক্ট হবে। তার কারণ দেখো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে তার লম্ব ভূমি জানলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করা সোজা। প্রথমে কী করে করতে হয় দেখো, একটা ত্রিভুজ ধরে, একটা ত্রিভুজ এর ভূমিটা জানি আর লম্বটা জানি, তাহলে এইটা আর এই ভূমি গুণ করলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করলে এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করা যায়। তো এখানে আনসারটা কারেক্ট আনসার হবে ডি। তাহলে ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল হবে হাফ ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটাই কারেক্ট হবে। এবার নেক্সট দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একদম সোজা ইজি। তো এটা নাম্বার হচ্ছে 6, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা যেখানে অপশান আছে দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সি আনসার কারেক্ট হবে। তারপর নেক্সট অঙ্কটা দেখো যে 7-এর দাগে বলেছে যে একটা আছে, এটা 20 মিটার দৈর্ঘ্য, আর এর বাইরের দিকে 3 মিটার করে রাস্তা আছে, 3 মিটার করে রাস্তা আছে, এটা 21 মিটার, আর এটা হচ্ছে 20 মিটার। তো এখানে 3 মিটার করে রাস্তাটা হচ্ছে 3 মিটার চওড়া রাস্তা। তো 3 মিটার চওড়া রাস্তা দেওয়া আছে, বলছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ, তাহলে রাস্তা সমেত যখন 3 মিটার রাস্তা আছে মানে 20 মিটার ছিল, আর এদিকে 3 মিটার বাড়বে 3, আর এদিকে 3 6, তাহলে 26 হবে। তাহলে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য তাহলে হবে 20 যোগ 3 গুণ 2, মানে 2 দিকে 3 করে বাড়বে দৈর্ঘ্যটা, তাহলে 20 যোগ 6 মানে 26 সেমি। এবার রাস্তা বাদে জমিটির প্রস্থ চাইছে, জমিটির প্রস্থ কী হবে, বলেছে যে রাস্তা এখানে ছিল 21, টোটাল ছিল 21, তার মানে 3 মিটার করে বাদ যাবে, তাহলে 3 6 মিটার, 21 থেকে বাদ দিলে 21 বিয়োগ 3 গুণ 2, তাহলে 21 বিয়োগ 6 মানে হচ্ছে 15 সেমি, 15 মিটার, এটা 26 মিটার, এটা 15 মিটার। কীভাবে হলো দেখো যে এইটা ছিল আগের জমিটার দৈর্ঘ্য ছিল 20, এবার যেহেতু রাস্তাটা 3 মিটার চওড়া, তাহলে রাস্তার সমেত তাহলে কী হবে, এদিকে 3 বাড়বে, এদিকে 3 বাড়বে, তাহলে 3 দুগুণে 6 বেড়ে 26 হলো। এবার আগে ছিল মানে প্রস্থ ছিল 21 মিটার, তো এদিকে 3 করে বাদ যাবে, এদিকে 3 করে বাদ যাবে, তাহলে এইটা এখন হবে, তাহলে 3 6 বাদ গেলে 15, তাহলে এটা প্রস্থ 15 হবে। তাহলে মানে রাস্তা বাদে জমিটির প্রস্থ হবে 15 মিটার।
দেখো তাহলে কোন আনসারটা কারেক্ট আছে, তাহলে এখানে 26-15, তার মানে ডি আনসারটা কারেক্ট আছে, ডি আনসার কারেক্ট। নেক্সট দেখো, নেক্সটের অঙ্কটা সত্য মিথ্যা লিখতে হবে। তো সত্য মিথ্যা লেখার নিয়ম দেখো, বলেছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই এর সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে, সত্য না মিথ্যা। তাহলে একটু দেখা যাক সত্যিকারের সত্য না মিথ্যা। তাহলে নাম্বার 2 প্রথমে লেখা আছে এক্স প্লাস ওয়াই এর সূত্রে এইটা ধরো মানে হোল স্কয়ার, তাহলে এইটা জায়গায় যদি আমরা এক্স প্লাস আর এইটা ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। তাহলে এখানে বলেছে যে সূত্র, দেখো এখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই এর সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে, তাহলে সত্য হবে, সত্য। তার কারণ দেখো কেন সত্য, এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার পাওয়া গেলে এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হলো, সত্য হবে, তাহলে এটা সত্য হবে। নেক্সট দেখো, নেক্সটের অঙ্কটা আছে 4 মাইনাস এক্স আর এক্স মাইনাস 4 16 মাইনাস এক্স স্কোয়ার হবে কি না। এখানে দেখো এক্স মাইনাস 4 আছে, এখানে 4 মাইনাস এক্স আছে, তাহলে আমরা স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা যদি করি তাহলে আমাদের হবে কি না একবার দেখা যাক। নাম্বার 2 দেখো 4 মাইনাস এক্স আর আছে এক্স মাইনাস 4, তো এইটা বলছে 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা যদি 4 মাইনাস এক্স আর 4 প্লাস এক্স হতো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে তাহলে আমাদের এটা 16 মাইনাস এক্স স্কোয়ার হতো, কিন্তু এখানে প্রথমে 4 আছে, পরে এখানে কিন্তু এক্স আছে, তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি যে সূত্র সেটা কিন্তু এটা যদি এ ধরি তাহলে এ মাইনাস বি, আর এখানে তাহলে এ প্লাস বি হওয়ার কথা, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, সেই জন্য -4 প্লাস এক্স হচ্ছে, এখানে +4 মাইনাস, তাহলে এটা হবে না। তাহলে এটা দেখো একবার হয় কিনা একবার করে, 4 মাইনাস এক্স, আর এটা যদি আমরা সাজিয়ে লিখি এইভাবে লিখতে পারি, তো তাহলে কী হবে, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা, তাহলে এখানে মাইনাস প্লাস মানে হচ্ছে না, তাই জন্য এটা মিথ্যা হবে, মিথ্যা। তাহলে বিবৃতিটি হবে মিথ্যা, এটা হবে মিথ্যা। নেক্সট দেখো, নেক্সটের যে অঙ্কটা আছে, যে চিত্রে মানে এই একটা সরলরেখা আর একটা সরলরেখা এটা ভেদ করেছে, ছেদক দিয়ে ছেদ করেছে, তাহলে ছেদকের বিপরীত দিকের কোণ হচ্ছে একান্তর কোণ হবে, কিন্তু এখানে বলেছে অনুরূপ কোণ, তাহলে এটা মিথ্যা হবে। ছেদকের বিপরীত পাশের কোণ হচ্ছে মানে একান্তর কোণ, কিন্তু এখানে বলেছে অনুরূপ কোণ, তাই জন্য এটা সত্য নয়। এবার দেখো এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, এডি উচ্চতা এডি, এডি ত্রিভুজটি মধ্যমা, তাহলে সত্য। এবার দেখো দুটি স্তম্ভচিত্র পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখো, সত্য। এবার দেখো প্রথম ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, দ্বিতীয় ট্রেনের y কিমি প্রতি ঘন্টা, ট্রেন দুটি বিপরীত দিকে চললে, আমরা জানি বিপরীত দিকে চললে মানে একই দিকে হলে যোগ হয়, বিপরীত দিকে হলে বিয়োগ হয়, তাহলে ঘন্টায় গতিবেগ হবে x মাইনাস ওয়াই, এটা সত্য। আপেক্ষিক গতিবেগ হবে x মাইনাস ওয়াই, তার মানে একটা ট্রেন ধরো এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে, তো একই দিকে গেলে বিয়োগ হয় আর বিপরীত দিকে গেলে যোগ হবে। এখানে দেখো ট্রেন দুটি এক্স কিমি প্রতি ঘন্টা এবং ওয়াই কিমি প্রতি ঘন্টা দুটি বিপরীত দিকে চলছে, তাহলে এটা মাইনাস হবে, এখানে বলেছে প্লাস, এই মানে এটা প্লাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস রয়েছে, তাহলে জিনিসটা মিথ্যা হবে, মিথ্যা। তার মানে এটা যদি একই দিকে যেত, মানে ট্রেন দুটি পরস্পরের বিপরীত দিকে চলছে, তাই জন্য এটা প্লাস হবে, কিন্তু এখানে রয়েছে মাইনাস, তাহলে এটা মিথ্যা হবে। এবার দেখো এই একটা সরলরেখা একটা সরলরেখা একটা ভেদক দিয়ে ভেদ করেছে, তাহলে এই কোণটা এবং এই কোণটা, তো বলেছে একান্তর কোণ, তাহলে এই সরলরেখার বিপরীত দিকের কোণ হলে একান্তর কোণ হয়, এখান থেকে একই দিকের কোণ আছে, ফলে এটা অনুরূপ কোণ, এটা মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা। এরপরে দেখো এক্সের যে কোনো মানের জন্য এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 5 এর চিহ্নের দুপাশে সমান হয়, তাই এটি একটি অভেদ। সমান হলে কি হবে, এক্সের যে কোনো মানের জন্য এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস
+5 এর চিহ্ন যদি দুই দিকে সমান হয় তাহলে সেটা অভেদ থাকতে পারে না, তার মানে হলো এটা মিথ্যা। এরপরে নেক্সট যে অঙ্কগুলো আছে দেখো, 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় মিনিট, 1 মিনিটে যাচ্ছে 150 মিটার, তাহলে 25 মিনিটে যাবে কত, সেটা এক্স দেওয়া আছে, তাহলে এক্সের মান বার করতে হবে। তাহলে সময় বেড়েছে তাহলে দূরত্ব বেশি যাবে, তাহলে সময় এবং দূরত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। তাহলে অঙ্কটা আমরা করছি, দেখো 3-এর 1-এরটা। তো বলেছে 1 মিনিটে যাচ্ছে কত, সময় হচ্ছে 1 মিনিট, আর দূরত্ব কত, দূরত্ব হলো মিটারে আসে, মিটারে। তাহলে 1 মিনিটে যাচ্ছে কত, 150 মিটার, 150 মিটার, আর 25 মিনিটে যাবে কত জিজ্ঞাসা, সেটা এক্স ধরে নেওয়া হয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে যে আমরা সময় ও দূরত্ব, যেহেতু সময় বেড়েছে দূরত্ব বাড়বে, তাহলে সময় দূরত্ব সরল সম্পর্কযুক্ত, তাহলে সরল সমানুপাত করতে হবে। তাহলে সরল সমানুপাতটি হবে, সমানুপাতটি হবে 1:25:150:x। তাহলে অতএব এক্সের মান আমরা বার করার নিয়ম হলো 25 × 150/1। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ, আর তাহলে এটা গুণ করলে 0, 5 15 75 5 হাতে 7, 15 × 3 7 3750 মিটার, তার মানে হচ্ছে 3.75 কিমি। তাহলে 3.75 কিমি, কারণ মিটার থেকে আমরা কিলোমিটারে নিয়ে গেছি। তাহলে এক্সের মান হবে 3750 মিটার, যেহেতু এটা মিটারে ছিল তাহলে সেটাকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ হবে, 1 2 3, তাহলে 3টের এখানে দশমিক হবে, তাহলে 3.75 কিমি প্রতি ঘন্টা। তাহলে তার মানে কি প্রতি ঘন্টা নয়, তার মানে 25 মিনিটে যাবে 3.75, মানে 3750 মিটার পথ যাবে। এবার দেখো নেক্সটের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, নেক্সটের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, বলেছে যে মানে বছর হচ্ছে পড়ার বই, গল্পের বই 2009 সাল আর 2010 সাল, এটা হচ্ছে 1200, এখানে 1400 আছে, 1200 হচ্ছে পড়ার বই, গল্পের বই হচ্ছে 1400, আর 2010 সালে পড়ার বই হচ্ছে 800, গল্পের বই হচ্ছে আমাদের মানে 1100। এটা একটা লম্ব, মানে এটা হচ্ছে একটা স্তম্ভ চিত্রের মাধ্যমে দ্বিস্তম্ভ রেখাচিত্র অঙ্কন করে মানে দেখাতে হবে। তো প্রথমে দেখো আমরা কিভাবে এই কাজটা করছি, তোমাদের যেভাবে করতে হবে সেটা দেখো। যে প্রথমে একটা অক্ষ টেনে নিতে হবে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা এক্স, এটা ওয়াই অক্ষ। এবার এটা 0, মূলবিন্দু 0। তো প্রথমে এখানে লিখে নিতে হবে যে উলম্ব রেখায় 0, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 400, তারপরে হচ্ছে 600, 800, তারপরে হচ্ছে 800, তারপরে হচ্ছে 1000, তারপরে হচ্ছে 1200, তারপরে হচ্ছে 1400, এভাবে নিতে হবে। আর এখানে দেখো, এখানে লিখতে হবে সাল, মানে এটা সাল হবে এইদিকে, আর এটা হবে ওটা ছিল বছর, এবারে সাল মানে সাল বছর, আর মানে বিষয় হচ্ছে বিষয় মানে পড়ার বিষয়, আর গল্প বই, আর তার মানে হচ্ছে, এবার দেখো প্রথমে উলম্ব রেখায় 1 একক মানে হলো 0 থেকে 200, মানে 1 একক মানে 200 ধরে নেওয়া হচ্ছে। তার মানে এখান থেকে 1 200, 2 একক 400, 3 একক 600, এইভাবে ধরে নেওয়া হয়েছে। এবার দেখো প্রথমে আমাদের বলা আছে যে 2009 সাল, এটা ধরো 2009 সাল, আর এটা 2010 সাল।
তো এখানে বলেছে পড়ার বই হচ্ছে 1200, তার মানে এই পর্যন্ত যাবে স্তম্ভচিত্রটা, এইভাবে স্তম্ভচিত্র হবে, এটা 1200। আর একটা আছে ওর সঙ্গে আছে 1400, তার মানে আর একটু উঁচুতে যাবে এটা, এই, তাহলে এটা এবারে এ করে দিতে হবে স্তম্ভচিত্র। তাহলে এটা 2010 সালে আমরা বুঝতে পারলাম যে এটা পড়ার বই, এটা গল্পের বই। এর পরেরটা 2010 সালে পড়ার বই 800, তার মানে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত 800। আর গল্পের বই হচ্ছে 1100, মানে 1000, তার মানে একটু বেশি হবে, এরকম পুরো 1200 হবে না, তাহলে একটু এরকম হবে। তাহলে দ্বি স্তম্ভ চিত্র সাহায্যে আমরা অঙ্কটা এইভাবে করে দেব। তাহলে এটা হলো পড়ার বই, এটা পড়ার বই, এটা গল্পের বই, এটা পড়ার বই, এটা গল্পের বই। দ্বি স্তম্ভ চিত্রের সঙ্গে তুলনা করা হয়ে গেল। তারপর নেক্সট যে অঙ্কটা আছে একবার দেখো। নেক্সট যে অঙ্কটা 3 m+1/m যদি -p হয়, তাহলে দেখাও যে m² + 1/m² সমান p² - 2। একটা ইজি অঙ্ক, এটা দেখাচ্ছি দেখো। যে প্রথমে দেওয়া আছে মানে 3 এর 3, তো 3 এর 3 বলেছে যে m+1/m = -p। তো বাম পক্ষটায় কী আছে, বাম পক্ষে আছে m² + 1/m², দেখাতে হবে p² - 2। তাহলে আমরা প্রথমে এইটাকে ভাঙবো, তার মানে এখানে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্রে ভাঙবো, a + b² মানে m+1/m² -2ab, তার মানে m × 1/m, কেটে গেল। আর এটার m+1/m মানে তো -p, তাহলে -p² -2, মাইনাস মানে প্লাস p² - 2। দেখো তাহলে ডান পক্ষ বাম পক্ষে তো এটা হয়ে গেল, এটাই তো আনসার। তাহলে ডান পক্ষ মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখাতে বলেছিল, তাই জন্য আমরা প্রমাণিত কথাটা লিখে দিলাম। যে এটা সূত্রটা কি হলো, তাহলে a + b² + b² এর ফর্মুলা, তো a + b² - 2ab। এটা দুটো সূত্র আছে, যখন এখানে যদি মানে এখানে মাইনাসের মান থাকতো, তাহলে সূত্রটা তখন মাইনাসে লিখতে হতো, প্রথমে মাইনাস পরে প্লাস, এভাবে করতে হতো। অর্থাৎ দুটো মানে একই সূত্রের দুটো রূপ আছে, a² + b² মানে a + b² - 2ab, আবার a - b² + 2ab। তাহলে যেহেতু এটা মান যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী করতে হবে, মানটা প্লাসে আছে, তাহলে প্লাসের ফর্মুলাটা ভাঙতে হবে। এবার দেখো যে অঙ্কটা আছে সেটা একটু দেখা যাক। 4-এর দাগে √2 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় কর। তো কিভাবে করতে হবে, √2 মানে 2 এর বর্গমূল করতে হবে, তো 2 এর বর্গমূল করে 2 দশমিক পর্যন্ত স্থান নিতে হবে। অঙ্কটা করার পদ্ধতি দেখো। 3 এর হচ্ছে 4 √2, তো এটা কীভাবে করতে হয় দেখো। যদি 2 দশমিক বলে তাহলে 4টে শূন্য নিতে হবে, এইরকম নিতে হবে প্রথমে, নিয়ে এই দিকে শূন্যগুলো এদিকে তীর চিহ্ন দিয়ে করতে হবে, আর 2টাকে এদিকে তীর চিহ্ন দিতে হবে। এবার এইটা করতে হবে। এবার দেখো 1 × 1 মানে জোড়ের নামটা বলতে 1 × 1, তাহলে থাকে কত, 2 থেকে 1 গেলে 1 থাকে। এবার দশমিকটা তুলে দিতে হবে, কারণ দশমিকের পর দুটো নামাতে হবে। এবার এখানে ডবল হয়ে এদিকে আসবে, তাহলে 1-এর ডবল করলে 2 হবে। এবারে কত দিয়ে যাবে, যদি এদিকে আমরা মানে 3 দিই, 3 × 3 = 69, তাহলে আরও যাবে 4 দিয়ে দিই, তাহলে এখানে 4 দিলাম, 4 × 4 = 96, 5 দিয়ে গেলে 5 × 5 = 125 হয়ে যাবে, সেই জন্য 4 × 24 মানে এখানে 4 দিলাম, এখানে 4 দিলাম। এবার এই 24কে 4 দিয়ে গুণ করে 4 × 4 = 16, হাতে 1, 4 দিলে এটা 9। তাহলে এবার বিয়োগ করো, 6-এর কত 10, 6 × 4 = 10, তাহলে 9 মানে 100 থেকে 96 গেলে 4 হয়, এই 9 আর 10 মিলে গেল। তাহলে আবার এই দুটো একসাথে নামবে, এবারে এই দুটোর ডবল হয়ে 28 হবে, 14 × 2 = 28। এবারে কত দিয়ে যাবে, ধরো 2 দিয়ে গেলে 28 × 56 যেমন 40 রয়েছে, তাহলে 2 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে 1 হবে। তাহলে এইটা দিয়ে গেলে 281 হবে,
বিয়োগ করো 9 1 10 8 1 9 9 10 1 3 1 119 থাকছে। তো আর যাবে না, কারণ 2 দশমিক পর্যন্ত করতে বলেছে। তাহলে আমরা লিখব যে √2 মানে হলো 1.414। আরও অনেক কিছু হতে পারে এর পাশে, যেহেতু 2 দশমিক পর্যন্ত করতে বলেছে তাহলে এই পর্যন্তই আনসার হবে 1.414, এটা হবে আনসার। এটা বর্গমূল করা, √3 মান বার করা, √2 মান বার করা, এভাবে যদি 2 দশমিক পর্যন্ত বলে তাহলে 4টে শূন্য নিতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্কটা বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তো পরের প্রশ্ন দেখো, ত্রিভুজের সর্বসমতার শর্ত 3-এর 5, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তাহলে 3-এর 5 দেখো, 3-এর 5 হবে মানে বাহু বাহু বাহু, তার মানে 3টে বাহু যদি সমান হয় একটা ত্রিভুজের সঙ্গে আর একটা ত্রিভুজের। তারপরে অ্যাঙ্গেল বাহু মানে অ্যাঙ্গেল সাইড, আর হচ্ছে যদি অ্যাঙ্গেল সাইড, এই 3টে হয় এবং সমকোণী ত্রিভুজের করে আর এই শেষ হয়, তাহলে ত্রিভুজ সর্বসম হবে। এটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। তাহলে এই 1 2 3টে শর্ত, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই শর্ত। তাহলে ত্রিভুজ সর্বসমতার শর্তগুলি হলো বাহু বাহু বাহু, বাহু 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 যদি সমান হয় একটা ত্রিভুজের সঙ্গে অন্য ত্রিভুজের, বাহুগুলো যদি 3টে বাহুর সঙ্গে আর 3টে বাহু সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। আবার কোন বাহু যদি হয় বাহু, তাহলেও সর্বসম হবে। তারপরে হচ্ছে বাহু কোন বাহু বলে সর্বসম হবে। আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, আর হচ্ছে অতিভুজ, আর একটা বাহু যদি সমান হয় বাহু, তাহলে সর্বসম হবে সমকোণী ত্রিভুজ। তো যে কোনো ত্রিভুজ হলে তাহলে বাহু বাহু যদি সমান হয় তাহলে আর বাহু বাহু কোন বাহু যদি হয় তাহলে ত্রিভুজ সর্বসম হবে। এবারে দেখো নেক্সট অঙ্কটা আমরা দেখাবো 3-এর 6। 3-এর 6 দেখো, 3-এর 6টা কি অঙ্কটা আছে দেখে নাও। প্রথমে রয়েছে যে x + y এর মান হচ্ছে 5 আর x - y হচ্ছে 1 হলে 8xy × x² + y² এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করছি। তো প্রথমে দেখো এইভাবে করতে হবে, x + y যেটা দেওয়া আছে লিখে নেব 5, আর x - y সমান 1 বা 1। তাহলে বার করতে হবে 8xy × x² + y², এটার মান বার করতে হবে। তো প্রথমে আমরা 8টাকে আমরা 4 দিয়ে ভাঙছি, 4xy × 2, তার মানে 4 2 8xy, আর এখানে যেটা ছিল বসিয়ে দিলাম। এবার দেখো 4xy সূত্র আছে, সূত্রটা কি, x + y এর হোল স্কোয়ার মাইনাস x - y এর হোল স্কোয়ার, এটা একটা ইন্টু 2 × a² + b² ফর্মুলা, x + y এর হোল স্কোয়ার প্লাস x - y এর হোল স্কোয়ার। তাহলে দুটো সূত্র এখানে কাজে লাগছে। একটা হলো 4ab সূত্র, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার, আর একটা 2 × a² + b² এর ফর্মুলা। তাহলে a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার, এই দুটো সূত্রের উপর অঙ্কটা দাঁড়াচ্ছে। তাহলে এই সূত্রটা আমাদের শিখতে হবে। এবার দেখো মানগুলো বসিয়ে দাও। এটা x + y মানে 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও, 5 এর স্কোয়ার। আর এটা 1 আছে, x - y মানে 1 এর স্কোয়ার, ইন্টু এটা হচ্ছে 5 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। মান x + y এর মান 5 আর x - y এর মান হচ্ছে 1, তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো 5 5 25 বিয়োগ 1 এর স্কোয়ার করলে 1 হবে, তাহলে এই হবে ইন্টু 5 5 25 প্লাস 1 এর স্কোয়ার করলে 1, 1 কে 1 হবে, তাহলে 25 থেকে 1 গেলে 24, আর 25-এর সঙ্গে 1 যোগ করলে 26। তাহলে 24 এবং 26 গুণ করলে 24 26 গুণ করলে যেটা হবে সেটা আনসার হবে। তাহলে 4 6 24, 4 হাতে 2, 6 2 12 2 14, 144, আর 24 2 48। তাহলে যোগ করলে 4, 8 4 12 2 হাতে 1, 4 থেকে 5 থেকে 6, 624 আনসার। তাহলে এই আনসারটা হবে 624। এবারে দেখো নেক্সট যে অঙ্কটা আছে 4-এর 1 2 আছে আর 5-এর অঙ্কগুলো আছে। তো 4-এর 1 2টা দেখো, 4-এর 1 2, 4-এর 1-এর অঙ্কটা দেখো কী লেখা আছে। বলেছে যে সংখ্যা রেখায় +6 +
-2কে দেখাও, মানে সংখ্যা রেখায় যোগ করতে হবে তার মানে। তো একটা সংখ্যা রেখা আমরা যদি টানি, প্রথমে 0 মাঝখানে থাকে, আর এইদিকে ডান দিকে হচ্ছে ধনাত্মক এভাবে থাকবে, আর বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকবে। তাহলে এইটা হলো সংখ্যা রেখা। এবারে বলেছে যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আরও আছে, তো এটা 8 এইভাবে। আর এটা -1, -2, -3, -4, -5, -6 ইত্যাদি। এবার দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে যে প্রথমে মানে 6 ঘর যেতে হবে। তাহলে এখান থেকে প্রথমে আমরা যাবো এই 6 পর্যন্ত। তাহলে এখানে গেলাম 6 পর্যন্ত গেলাম। এরপরে দেখো মাইনাস যেহেতু রয়েছে, তাহলে আবার ব্যাক করে আসতে হবে 2 ঘর। তাহলে এখান থেকে এই আমরা 2 ঘর চলে এলাম। তাহলে আমাদের কী দাঁড়ালো, এইখানে চলে এলাম। তাহলে এখান থেকে এইখান থেকে যেটা ঘর সেইটাই আমাদের আনসার হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তার মানে +4 হবে আনসার। তাহলে এটা 6 + 6, এটা -2, তাহলে আনসার হবে কত, +6 মাইনাস এই +-2, তাহলে 6 - 2 মানে 4 হবে। তাহলে সংখ্যা রেখায় দেখো আমরা সেই 4ই হচ্ছে, তাহলে এটা আনসারটা কারেক্ট হয়ে গেল। এবারে 4-এর 2, 4-এর 2টা আছে, তো 4-এর 2তে দেওয়া আছে দেখো যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় কর। তো প্রথমে ভাগ করতে হবে, কীভাবে করতে হবে দেখো, 14x4 y4 -21 14x4 y4 আর 21x3 y y3 x3 y3 আর x3 y3 তাকে ভাগ করতে হবে -7x² y4 দিয়ে ভাগ করতে হবে। তো এইটা ব্যাপার। তাহলে 14x4 y4 -21x3 y3 মানে প্রথমে দেখো যে 14x4 y4 এর 21x3 y5 এটা 5 আছে y5। তো এটাকে মানে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে, দেখো আমাদের ভাগ করা লাগবে মানে -7x3 y4 দিয়ে ভাগ করতে হবে, যেখানে x ≠ 0 y ≠ 0, x ≠ 0 y ≠ 0। ব্যাটারটা দেখো এবার আমরা কীভাবে সহজে ভাগ করব। তাহলে এটাকে মানে 14x4 y4 তার নিচে আনতে হবে -7x² y4 7x3 y4 -21x3 y5 আর নিচে আছে -7x3 y4। তো প্রথমে এটা 7 দুগুণে 14 -2 হবে, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 দুগুণে 14 2। এবার দেখো x4 রয়েছে, এখানে x3 রয়েছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তার মানে 4 থেকে 3 বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে, তাহলে x হবে শুধু। আর y4 থেকে y4 বাদ যাচ্ছে, তার মানে এটা কিছুই হবে না। আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 7 কে 21 3 হবে, আর x কে y কে একই আছে, মানে এটা কেটে যাবে। y5 থেকে y4 বাদ যাচ্ছে, মানে একটা y থাকবে। তাহলে এই হবে আনসার। দেখো ভালো করে, এই y5 থেকে মানে এই 5 থেকে 4-এর এটা বিয়োগ হবে পাওয়ারে, তাহলে y শুধু y1 হবে, তার মানে y হবে। আর x3 কেটে যাবে, এখানে y4 কেটে যাবে, x4 থেকে x3 মাইনাস হলে তাহলে নিচে যেতেও মাইনাস হবে, তাহলে x হবে, তাহলে -2x + 3y হবে আনসার। এবার দেখো নেক্সটের আর মানে যে অঙ্কটা রয়েছে, তো 5-এর দাগে, সেটা এখানে একটা জ্যামিতি আঁকার ব্যাপার, ত্রিভুজ আঁকার কথা বলা আছে। তো আমরা ত্রিভুজের আমাদের কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস
এগুলোর ব্যবস্থা এখন নেই, আমরা হাতে দেখিয়ে দেব। তোমরা কাটা কম্পাস, পেন্সিল কম্পাস এবং পেন্সিলের সাহায্যে ত্রিভুজটা এঁকে নেবে। এবার দেখো কীভাবে আঁকতে হয়, আমি সেটার আইডিয়াটা দেব। প্রথমে দেখো পাঁচের দাগে বলেছে একটা ত্রিভুজ আঁকো, যার একটা বাহু হচ্ছে বিসি, বাহু হচ্ছে 5.5 সেমি, আর একটা কোণ দেওয়া আছে এবিসি, কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর আরেকটা কোণ আছে এসিবি হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে কিভাবে সেটা দেখানো। তাহলে প্রথমে একটা সরলরেখা টেনে নেবে, নিয়ে এর থেকে এই 5.5 কেটে নেবে, এখানে বসে কেটে নেবে। তাহলে এটা হবে, নাম দিয়ে দেবে বিসি। তাহলে বিএক্স একটা সরলরেখা নেবে, তার থেকে বিসি অংশ কেটে নেবে, নেওয়া হলো। এবারে এখানে একটা কোণ এঁকে নেবে, পেন্সিল কম্পাস দিয়ে একবার টানবে, একবার কাটলে 60 ডিগ্রি হয়ে যাবে, এটা টেনে দেবে। এবারে এটাও এরকম একবার এরকম চাপ নেবে, একবার কাটবে এই পর্যন্ত, তাকে অর্ধেক করে নেবে, মানে এখানে বসে এখানে আর এখানে বসে এই অর্ধেক নেবে, এবার টেনে দেবে, দিলে তাহলে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি হয়ে গেল, আর এই কোণটা হয়ে গেল, ত্রিভুজটা কমপ্লিট হলো। এভাবে তোমরা এঁকে নেবে। এরপরে দেখো এটা একের দাগে আমরা হাতে দেখিয়ে দিলাম, যেহেতু আমাদের কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাসগুলো, এই পেন্সিল কম্পাস আর রাবার এইসব কিছু নেই হাতে, তাই জন্য আমরা এই পেন দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা করে নেবে। তাহলে প্রথমে একটা সরলরেখা টেনে নেবে বিএক্স, তার থেকে বিসি কেটে নেবে 5.5 সেন্টিমিটার। এবার এখানে একটা যে কোনো এই বিবিন্দু কেন্দ্র করে পেন্সিল কম্পাসের বিবিন্দু যে কোনো একটা চাপ নেবে, নিয়ে ওই চাপ এখানে বসিয়ে সেই চাপ থেকে কেটে নেবে, টেনে দেবে, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। এবার প্রথমে এটা একটা চাপ নেবে, তার থেকে একবার কাটবে, 60 হয়ে গেল, এখানে অর্ধেকের বেশি এখানে চাপ, আর এখান থেকে বসে এখানে চাপ নেবে, টেনে দেবে, তাহলে 60 অর্ধেক 30 হয়ে গেল, দুটো কোণ হয়ে গেল, বাহু হয়ে গেল, ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 5-এর 2টা কি বলেছে, করিম চাচা আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় কর। তো প্রথমে দেখো করিম চাচার জমির দৈর্ঘ্য মানে আয়তকার জমি, তার ক্ষেত্রফলটা জানা আছে, ক্ষেত্রফল হচ্ছে 578 বর্গমিটার, এটা শুধু অনলি জানা। আর বলে দেওয়া আছে যে দৈর্ঘ্যটা বেশি, প্রস্থের থেকে দ্বিগুণ বেশি, তাহলে প্রস্থটা জানা নেই। তাহলে প্রস্থ যদি ধরি এক্স, তাহলে দৈর্ঘ্য হবে 2x। ধরি বা মনে করি দৈর্ঘ্য, জমিটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থটা ধরতে হবে, প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য তাহলে হবে কত, দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, মানে x গুণ 2 মানে 2x মিটার হবে। এবার দেখো কী করে করছি, 2x মিটার, তাহলে ক্ষেত্রফল জমিটির, অতএব জমিটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্যের জায়গায় 2x আর প্রস্থের জায়গায় x, তাহলে 2x স্কোয়ার, মানে গুণ করলে পাওয়ার যোগাবে 1 1 2 হবে, তাহলে 2x স্কোয়ার বর্গ মিটার। এবার দেখো ক্ষেত্রফল, এটা জানা আছে আমাদের শর্ত অনুসারে, ক্ষেত্রফলটা কি জানা আছে যে শর্ত অনুসারে 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 578, তাহলে এখান থেকে বা অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 578কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দুগুণে 4, আর এখানে 1 থেকে 17, 8 দুগুণে 16, আর 17, 1 থেকে 9 দুগুণে 18, 289, অতএব x সমান হবে √289। এটা বর্গ রয়েছে, এদিকে বর্গমূল হবে, তাহলে 17 217 হবে। তাহলে তার মানে কি জমিটির প্রস্থ বেরিয়ে এলো, প্রস্থ হচ্ছে 17 মিটার। অতএব জমিটির দৈর্ঘ্য হবে তাহলে কত, জমির দৈর্ঘ্য হবে 17 গুণ 2 মানে 34 মিটার। এটা চেয়েছে, আর চেয়েছে জমির পরিসীমা, তাহলে জমিটির পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। তাহলে এখানে 2 আর দৈর্ঘ্যের জায়গায় 34 আর 17 যোগ হবে মিটার। তাহলে 7 আর 4 11, 1 হাতে 1, আর 4 41 গুণ 2, তাহলে 7 আর 4 11, 1 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5 51, 17 আর 34, 7 আর 4 11, 1 হাতে 1,
1 আর 1 2, 3 আর 2 5, 51 দুগুণে 2 একে 2, 5 দুগুণে 102 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে 34 মিটার, প্রস্থ 17 মিটার, আর পরিসীমা হবে 102 মিটার। আনসার বোঝা গেল। এরপরে নেক্সট দেখো আমাদের যেটা একদম লাস্ট অঙ্কটা আছে, সেটা আমরা এই মানে ক্লাস 7-এর 5-এর একদম লাস্ট অঙ্কটা আমরা দেখাচ্ছি। লাস্টে দেখো 5-এর 3 অঙ্কটা দেখো কি আছে। প্রথমে আছে যে 90 মিটার লম্বা একটা রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো দেখো প্রথমে একটা রেলগাড়ি বা ট্রেন, তো একটা স্তম্ভ, মানে ধরো একটা স্তম্ভ, এইটা একটা স্তম্ভকে অতিক্রম করে, তার মানে রেলগাড়ির সমান পথ যেতে হবে। কোনো একটা স্তম্ভকে বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে হলে ট্রেনের সমান পথ গেলেই মানে স্তম্ভটাকে অতিক্রম করতে হবে। এটা স্তম্ভ আর এটা হচ্ছে রেলগাড়ি। তো এর দৈর্ঘ্য সমান পথ যেতে হবে। তাহলে এইটা গিয়েছে কত সেকেন্ড অতিক্রম করেছে? 25 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে 90 মিটার লম্বা ট্রেন, তাহলে এটা 90 মিটার লম্বা ট্রেন মানে 90 মিটার গেছে, তার মানে 25 সেকেন্ডে। তাহলে ঘন্টায় কত যাবে সেটাই আমার অঙ্ক। তাহলে এখানে আমরা যদি ছক করি দূরত্ব মিটার আর সময় সেকেন্ডে, তাহলে দূরত্ব কত? 90, লেগেছে কত? 25 সেকেন্ড। সময় আগে লিখতে হবে, আগে সময় লেখো তারপরে দূরত্ব লেখো। সময় আর দূরত্ব, সময় হচ্ছে 25, গেছে কত? 90 মিটার। তাহলে মানে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টা মানে 60 × 60 সেকেন্ড, তার মানে 60 মিনিটকে সেকেন্ডে গেলে 60 × 60 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা। তাহলে তার মানে কি সময় হচ্ছে সেকেন্ডের আর দূরত্ব হচ্ছে মিটারে আসে। তো বলেছে 25 মিনিটে যাচ্ছে 90 মিটার, তাহলে 60 সেকেন্ডে যাবে কত? 25 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার, তাহলে মানে সময় বেড়েছে, তাহলে দূরত্ব বেশি যাবে। তাহলে সময় দূরত্ব সরল সম্পর্ক, সময় ও দূরত্ব সরল সম্পর্কযুক্ত। তাহলে আমরা ওই কিনিমে করতে পারি, ওই কিনিমটা করে দিচ্ছি। আমরা সমানুপাত ধর্ম নেব না, ওই কিনিমে দেখো। তাহলে ট্রেনটি বা রেলগাড়িটি 25 সেকেন্ডে যায় 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 90/25, আর 60 × 60, 1 ঘন্টা মানে 60 × 60 সেকেন্ড, তাহলে 60 × 60 সেকেন্ডে যাবে। তাহলে 90 × 60 × 60, নিচে হচ্ছে 25। এবার যেহেতু এটা মিটারে আছে, এটা আমি যদি কিলোমিটারে যেতে চাই তাহলে 1000 দিয়ে নিচে গুণ করা মানে 1000 দিয়ে ভাগ করা, তাহলে হাত থেকে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হবে, কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কাটাকুটি করা, এই শূন্য 3টে শূন্য কেটে দিলাম। এবার দেখো 25 আর কাটবে না, তাহলে 6 × 36, 36কে 9 দিয়ে গুণ, 6 × 9 = 54, 4 হাতে 5, 3 × 7 = 32, 324/25 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটাকে 324কে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 324কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 একে 25 থাকে কত? 5 কত? 7 5 12 74, 3 × 25 75 হয়ে যাচ্ছে। তাহলে 25 দুগুণে 50, থাকে কত? 4 2 24, তাহলে 10 মিলে 0 240, আর 8 পজিশন 200 থাকে 40, আর 10 মিলে আবার 0 400, 9 যাবে, 9 গেলে 5 9 35, 5 4 5 9 8 4 22, 225, তাহলে 209 25 225, 5 কত? 10, 5 কত? 10, হাতে 1 3 3 কত? 4 15। এবার 10 মিলে 8 0 150, 6 পজিশন 150, তাহলে হবে 12 তাহলে এটা হবে 12.96 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে দ্রুত শেয়ার করে দাও, কারণ এটা তো মানে খুব তাড়াতাড়ি তোমাদের জমা দিতে হবে, তাই জন্যে তুমি নিজে করো, তোমার বন্ধুদের হেল্প করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা আনসার দিয়ে দেব।
মানে একদম নির্ভুল আনসার। তো অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, বা তোমরা দেখতে পারো, তোমাদের সেটা ব্যাপার। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখাবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।